এরা তো হিন্দু ধর্মের সর্বনাশ করে দিয়ে চলে যাচ্ছে ভাই। আমি এদের হিন্দু বলেই মনে করি না, এরা হিন্দু ধর্মকে কাজে লাগিয়ে দেশের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষমতা দখল করতে চাইছে, আর কিচ্ছু না। এটা তুমি আজকে একটা যে কোনো হিন্দুকে জিজ্ঞেস করো, আচ্ছা তুমি যে হিন্দু হিন্দু করছো, হ্যাঁ জয় শ্রীরাম করছো, তোমার নিজের কি লাভ হয়েছে ভাই? বিজেপি এবং আরএসএস হারাতে পারে একমাত্র মমতা ব্যানার্জি। আমি আরএসএস এ প্রায় 20 বছর ছিলাম। শোনো, আমি পরিষ্কার করে বলছি, হিন্দুদের জন্য ওরা বিন্দুমাত্র চিন্তিত না। ওরা দেশের সম্পদ, দেশের অর্থ, সমস্ত কিছুকে ওরা দখল করতে চায়। এসআইআর হলো, এসআইআরে ওরা বলছিল, শুভেন্দু বলেছিল 1.5 কোটি রোহিঙ্গার নাম পাওয়া যাবে। কটা রোহিঙ্গার নাম পাওয়া গেছে ভাই? মানে এদের মতন দুশ্চরিত্র, মানে নির্লজ্জ অপশক্তি ভারতবর্ষে আর দুটো নেই। और हिंदुओं को बजरंग दल, फजरंग दल, ये दल वो दल छोड़कर ऐसे संगठन बनाने चाहिए जैसा आईएस है। এদেরকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা উচিত। আমি এদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। নরসিংহনন্দ, তিনিও একজন হিন্দুত্ববাদী নেতা, ধর্মগুরু একজন। তিনি বলছেন যে হিন্দুদের রক্ষা করতে গেলে আরএসএস, বজরং দল, হিন্দু সেনা, হিন্দু যুব বাহিনী, যত হিন্দুত্ববাদী সংগঠন আছে এদের দ্বারাই হবে না। আইএস এর মতো জঙ্গি সংগঠন তৈরি করে লড়াই করতে হবে, সুরক্ষা দিতে হবে, প্রকাশ্যে বলছেন। শুভেন্দু যেরকম বলেছে যে বাংলাদেশে গাজার মতন পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে বাংলাদেশকে শিক্ষা দেওয়া যায়, আমার ধারণা শুভেন্দু কি বলছে সে নিজেও তার গুরুত্ব বোঝে না। সে যদি জানতো যে গাজাতে নেতানিয়াহুর সরকার কি করেছে, কিভাবে নিরীহ মানুষকে মেরেছে, শুভেন্দু প্রকাশ্যে গণহত্যার ডাক দিয়েছে। এবং শুভেন্দুর এটা শাস্তিযোগ্য অপরাধ। এই যে লোকটার নাম বললে, এই লোকটা হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ। এদেরকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা উচিত। আমি এদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এই কথাগুলো বলার জন্যে, এবং এগুলো হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ। এর বিরুদ্ধে ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া উচিত, আইনি ব্যবস্থা নেওয়া উচিত। 2026 বিধানসভা ভোট একেবারে সামনেই আসছে। একদিকে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বামেদের মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জিরা রয়েছে, এদিকে আইএসএফ এর নওশাদ, আরও অনেকে রয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস কার বা কাদের লড়াই হতে চলেছে? আর কে মুখ আছে, কি কারা? কোনো মুখ নেই। দেখো, আমি বারবার করে বলছি, আমি তো তৃণমূল করি না। ইনফ্যাক্ট আমি আমেরিকায় থাকি, আমি ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের সঙ্গে যুক্ত। হ্যাঁ, কংগ্রেস পার্টির যে বিশ্বব্যাপী যে সংগঠন আছে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস, আমি তার সঙ্গে যুক্ত। আমি ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের যে মাসিক যে পত্রিকা বার হয়, নিউজ লেটার বার হয়, আমি তার প্রধান সম্পাদক, এডিটর ইন চিফ। আমি তো কংগ্রেস পার্টির সঙ্গে যুক্ত সারা ভারতের ক্ষেত্রে। আমাকে যদি আজকে তুমি ইউপিতে নিয়ে যাও, বা আজকে যদি তুমি আমাকে তামিলনাড়ুতে নিয়ে যাও, বা মহারাষ্ট্রে নিয়ে যাও, কর্ণাটকে নিয়ে যাও, আমি তো ওখানে তৃণমূলের হয়ে কথা বলবো না, আমি ওখানে কংগ্রেসের হয়ে কথা বলবো। কিন্তু পশ্চিমবঙ্গে আমি মনে করি আজকে পশ্চিমবঙ্গে যে অবস্থা, কেবলমাত্র তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ফ্যাসিস্ট, হিংস্র, ভয়ঙ্কর, একেবারে আমাদের বিধ্বংসী যাকে বলে, হ্যাঁ, এই ঘৃণার রাজনীতি, হিংসার রাজনীতি, মিথ্যার রাজনীতি যারা করছে, সেই বিজেপি এবং আরএসএস হারাতে পারে একমাত্র মমতা ব্যানার্জি। সুতরাং পশ্চিমবঙ্গে আমি বলবো যে পশ্চিমবঙ্গে ভাবতে হবে যে কারা বিজেপি আরএসএস হারাতে পারে, আমি তাদের সঙ্গে থাকবো। কিন্তু অমিত শাহ বলছেন যে ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী তারা বেড়ে যাচ্ছে, রাজ্য সরকার জমি দিচ্ছে না, পুলিশ অ্যারেস্ট করছে না। মানে 2026 বিধানসভা ভোট তিনি যেটা বললেন গতকাল, যে এক প্রকার ঘুষপেটিয়া বা এই অনুপ্রবেশকারীদের বিষয় নিয়েই তিনি মূলত ভোট লড়াই করবেন। এগুলো একদম ফালতু কথা। ওই বললাম তো যে ওদের হাতে কোনো পজিটিভ বার্তা নেই। ভালো করে ভেবে দেখো, সবাইকে বলছি না। বলছে তো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে না। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে না কথা হচ্ছে না, কথা হচ্ছে ওদের হাতে কোনো পজিটিভ বার্তা নেই। ওরা মানুষের উন্নয়নের জন্যে, গরিব মানুষের পাশে থাকার জন্যে, প্রান্তিক মানুষের পাশে থাকার জন্যে, মেয়েদের, নারীদের পাশে থাকার জন্যে ওরা কিচ্ছু করেনি। ওদের আমলে কেন বিহারে তো 10,000 করে টাকা দিয়েছে, সে তো ভোট পাওয়ার জন্যে, আবার এখন বলছে টাকা ফেরত দিয়ে দিতে হবে। মানে কল্পনা করা যায় না। প্রথম কথা, ভোটের নির্বাচন বিধি ভঙ্গ করে ভোটের সময় 10,000 টাকা করে দিয়েছে, তারপরে আবার এখন বলছে যে টাকা ফেরত দিয়ে দিতে হবে। মানে এদের মতন দুশ্চরিত্র, মানে নির্লজ্জ অপশক্তি ভারতবর্ষে আর দুটো নেই। আজকে অনুপ্রবেশ হচ্ছে ওদের একমাত্র কথা। অনুপ্রবেশ ছাড়া, অনুপ্রবেশ কোথায়? যখন এসআইআর হলো, এসআইআরে ওরা বলছিল, শুভেন্দু বলেছিল 1.5 কোটি রোহিঙ্গার নাম পাওয়া যাবে। কটা রোহিঙ্গার নাম পাওয়া গেছে ভাই? ওরা ইচ্ছে করেই
কথাগুলো না, বলে, আমরা প্রচুর সনাতনী হিন্দু ধর্মের বয়স্ক মানুষজন দেখছি, তারা তাদেরকে hearing এ তো- যাচ্ছেন, লাইন দিচ্ছেন, তারাই কি রোহিঙ্গা তাহলে? তাহলে তারাই হয়তো রোহিঙ্গা। দেখো, ভালো করে খোঁজ নিয়ে দেখো যে নামটাম হয়তো আসলে নাম ভাঁড়িয়ে তারা সনাতনী সেজেছে, আসলে তারা রোহিঙ্গা। ঠিক যেমন আমরা তো পেপার পত্রিকাতে রোজ যে ছবিগুলো, যে খবরগুলো দেখছি, অধিকাংশই তো হিন্দু মানুষজন বিপদে। অমিত শাহ বলছেন মতুয়াদের কোনো ভয় নেই, আমরা সব নাগরিকত্ব দিয়ে দেবো। প্রত্যেকটা কথা মিথ্যে কথা বলছে। আমি আরএসএসে প্রায় 20 বছর ছিলাম। শোনো, আমি পরিষ্কার করে বলছি, হিন্দুদের জন্য ওরা বিন্দুমাত্র চিন্তিত না। ওরা দেশের সম্পদ, দেশের অর্থ, সমস্ত কিছুকে ওরা দখল করতে চায়। এইটা হচ্ছে ওদের একটা কায়দা, একটা কৌশল, যাতে ভোটে জিতে ওরা ভারতবর্ষটাকে চিরকালীন একটা মানে কায়েমি রাজত্ব করতে পারে। এবং যদি ওরা ভারতকে কখনো হিন্দু রাষ্ট্রে পরিণত করতে পারে, সংবিধান ভেঙে দিয়ে, উল্টে দিয়ে, তাহলে কিন্তু কোনো হিন্দু রক্ষা পাবে না। আজকে যদি তুমি দেখো ভারতে কত পার্সেন্ট হিন্দু, ভারতে 75-80% হিন্দু, একদম ঠিক আছে? তাহলে ভারতে যে অর্থনৈতিক যে ধ্বংসগুলো হয়েছে, ভারতের যে পরিবেশ দূষণ হয়েছে, ভারতের যে কোভিডে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, ভারতের যে এখন যে ভয়াবহ চিকিৎসা সংকট, পরিবেশ সংকট, ভারতের যে অর্থনৈতিক সংকট, তাতে ক্ষতিগ্রস্ত কারা হয়েছে ভাই? না, কিন্তু বিজেপির যে প্রচার যে ভারত এখন বর্তমানে বিশ্বের মধ্যে দ্বিতীয় বা তৃতীয় না না স্থানে না না আছে, না না, আজকেই মানে জিডিপি নাকি খুব জিডিপি ভালো জায়গায়। আজকেই খবর বেরিয়েছে যে জাপানকে টপকে ভারত 4র্থ স্থানে চলে গেছে। তাতে তোমার আমার কি হয়েছে? 4র্থ স্থানে জিডিপি চলে গেছে তো আম্বানি আদানিদের জন্যে। ভারতের যারা সুপার রিচ, যারা ধন কুবের, সবচাইতে বেশি ধনী যারা, তাদের হাতে এত বেশি টাকা আছে, এত বেশি সম্পদ আছে, যার জন্যে ভারতের জিডিপিটা লাভ দিয়ে এতটা উঠে গেছে। কিন্তু সাধারণ মানুষের তাতে কি উপকার হয়েছে? জিডিপি বাড়লে সাধারণ মানুষের- জিডিপি বাড়ার সঙ্গে সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার কোনো সম্পর্ক নেই, কোনো জিরো। তোমাকে একটা জায়গাতে 100 টাকা দেওয়া হয়েছে, ছোট্ট করে সবার জন্য বলছি, একটা জায়গাতে একটা ভাড়ে 100 টাকা আছে। এবারে সেখানে 10টা লোক আছে, 10টা লোককে 10 টাকা করে দিলে একটা কথা ছিল, কিন্তু ওখানে প্রথমেই একটা লোক এসে তার কালো হাত বার করে 90 টাকা নিয়ে নিচ্ছে। এই আদানি আম্বানিদের মতো ছিল। একদম এক খেলা সাধারণ মানুষের জন্যে। কিন্তু সাধারণ মানুষ তো লাইনে দাঁড়িয়ে ভোট দেয়, জিন্দাবাদ স্লোগান দেয়, পতাকা টাঙানো, মিটিং মিছিলে ভিড় করা, তারা কি পেলো? তারা কিছুই পেল না। তুমি আজকে একটা যে কোনো হিন্দুকে জিজ্ঞেস করো, আচ্ছা তুমি যে হিন্দু করছো, হ্যাঁ জয় শ্রীরাম করছো, তোমার নিজের কি লাভ হয়েছে ভাই? তুমি 14 বছর আগে কি অবস্থায় ছিলে আর এখন তুমি কি অবস্থায় আছো? তোমার কি আর্থিকভাবে তুমি আগের চাইতে ভালো আছো? বিজেপি সমর্থকরা তো বলছে কিছু দরকার নেই, মোদিজি যে আছেন এটাই অনেক। আরে এটা তো হাস্যকর কথা, এটা অশিক্ষিত লোকেদের কথা। আসল কথা হচ্ছে ওরা সাধারণ মানুষকে কিছু দিতে পারেনি। তাদের সাধারণ মানুষকে দেওয়ার মতো ইতিবাচক কিচ্ছু নেই, জিরো। আজকে সমস্ত ক্ষেত্রে তারা ব্যর্থ। আজকে সেই কেন সাধারণ মানুষ আয়ুষ্মান ভারত পেয়েছে, সরকারি ঘর হাউজিং ফর অল পাচ্ছে, পেয়েছে কি? মেয়েরা ফ্রিতে গ্যাস পেয়েছে কি? পেয়েছে কি? দিচ্ছে তো মোদি সরকার। বলছে পেয়েছে কতজন? সিএজি রিপোর্ট বেরিয়েছে, সরকারের নিজের রিপোর্টে বলছে যে বেশিরভাগ ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে। তুমি খোঁজ নিয়ে দেখো, আমার কথা নয়, সরকারের নিজস্ব সিএজি রিপোর্ট বলছে যে অর্থনৈতিক ক্ষেত্রে মোদি সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এবং মানুষকে আমার মতন লোকেরা আমরা কতগুলো বড় বড় কথা বলে দিয়ে আমরা আমেরিকায় চলে গেলাম, তাতে কোনো লাভ হবে না। তুমি সাধারণ মানুষকে রাস্তায় ডেকে দাঁড় করিয়ে বলো যে ভাই বা দিদি, তুমি আজ থেকে 5 বছর আগে তোমার অর্থনৈতিক অবস্থা কি ছিল, আর্থিক অবস্থা কি ছিল, আজকে তোমার কি অবস্থা? তুমি কি আগের থেকে ভালো আছো, নাকি তুমি আগের থেকে খারাপ আছো, না একই রকম আছো? কিন্তু বিজেপির নেতারা বলছে যে মোদিজি বা কেন্দ্র সরকার অনেক কিছু পাঠাচ্ছে রাজ্য সব খেয়ে নিচ্ছে, চুরি তার করে কোনো নিচ্ছে। প্রমাণ আছে? প্রমাণ দিতে পারবে? বরঞ্চ তারা রাজ্যের পাওনা টাকা লক্ষ লক্ষ কোটি টাকা তারা আটকে রেখে দিয়েছে, কোটি টাকা তারা আটকে রেখে দিয়েছে। হিসাব দিতে পারছে না। তারা আমাদের প্রমাণ দিক যে তারা কত টাকা দিয়েছে এবং রাজ্য সরকার কত টাকা আটকে দিয়েছে। আমি প্রমাণ চাই। তারা নিজেরা 100 দিনের টাকা আটকে রেখে দিয়েছে। গরিব মানুষের যে প্রাপ্য টাকা তারা দিচ্ছে না। রাজ্য সরকার নিজের পকেট থেকে টাকা দিচ্ছে, কিন্তু তারা 100 দিনের টাকা দিতে পারছে না, তারা 30-40 দিনের টাকা দিচ্ছে। কোথা থেকে দেবে? আজকে রাজ্যের যে প্রাপ্য যে শেয়ার, যে টাকাটা রাজ্য থেকে ট্যাক্স পাঠাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টকে, তার যে পাওনা যে শেয়ার, তার যে ভাগটা, ন্যায্য ভাগটা
পশ্চিমবঙ্গ সরকারের পাওয়া উচিত ছিল, সেই টাকাটা তো তারা পাচ্ছে না। সেই টাকাটা তারা আটকে রেখে দিয়েছে রাজনৈতিক কারণে। আজকে উত্তরপ্রদেশের টাকা আটকানো হচ্ছে না। আজকে তোমার বলা হচ্ছে তো যে বাংলায় ডবল ইঞ্জিনের সরকার আনুন, তাহলে সবকিছু। না না, সেটা তো কথা না। এইভাবে কোনো, এটা তো গণতন্ত্র নয়, এটা হচ্ছে প্রতিশোধের রাজনীতি। প্রতিশোধের রাজনীতি করছে। আজকে যে এসআইআরটা করছে, আজকে এসআইআরটা কেন আসামে হচ্ছে না ভাই? কেন হচ্ছে না? আসামে তো প্রথমে এসআইআর হওয়া উচিত ছিল। আর এত তাড়াহুড়ো করে করার দরকারটাই বা কি? মানুষ মরে যাচ্ছে, মানুষ আত্মহত্যা করছে, পাগলের মতন হয়ে যাচ্ছে মানুষ। মানুষ তো ভোট দিতে যেতে পারে, বয়স্ক মানুষজন। বিজেপি বলছে বয়স্ক মানুষজন ভোট দিতে যেতে পারে, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও বলেছেন। তা তারা এখন ওই আপনার যে ডাকা হচ্ছে তাদেরকে হিয়ারিং এর জন্য, সেখানে যেতে অসুবিধা কি? এতে যেতে পারছে না। তো ওখানে গিয়ে তো দেখা যাচ্ছে যে তাদের নাম নেই। একেবারে ভ্যালিড লোক, ঠাকুমা দিদিমা টাইপের লোক, তাদের নাম নেই। এই অদ্ভুত ব্যাপার। কেন তাদেরকে এই হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে? কেন এই হ্যারাসমেন্টটাই, নিষ্ঠুর হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে মানুষকে কেন যেতে হবে? আমি এটাই তো বুঝতে পারছি না। এদিকে আমরা দেখলাম যে কবি জয় গোস্বামী, তাকেও ডাকা হয়েছে। তাই নাকি? হ্যাঁ, কান্তি গাঙ্গুলি, সিপিএম এর সিনিয়র লিডার, প্রায় 80 বছরের সম্ভবত বেশি বয়স, এবং অত্যন্ত ভালো মানুষ। কান্তি গাঙ্গুলি, জয় গোস্বামী, সবাইকে ডাকা হয়েছে। দেখো, আগেকার দিনে যে সিপিএম এর লোকেরা ছিল না, আমি তো তাদের অনেককে ব্যক্তিগতভাবে চিনি। হ্যাঁ, তাদের মধ্যে না অনেক ভালো ভালো লোক ছিল। তারা কোনো দিনও এই তলায় তলায় বিজেপিকে সমর্থন করা তারা কিছুতেই ভাবতেই পারতো না, কোনোদিনও ভাবতে পারতো না। আজকে আমি কান্তি গাঙ্গুলির কথা তুমি বললে, কান্তি গাঙ্গুলির কথা তুমি বলতে পারো, তুমি সোমনাথ চ্যাটার্জির কথা বলতে পারো। এই যে যারা শ্রদ্ধাভাজন যে সমস্ত সিপিআই বা সিপিএম এর লোকেরা, ইলা মিত্রর কথা বলতে পারো। হ্যাঁ, এই যে সমস্ত আগেকার দিনের যে সমস্ত শ্রদ্ধাভাজন কমিউনিস্ট নেতারা যারা ছিল, আজকের এই যে সিপিএম যে রাজনীতিটা করছে, সেটা সত্যি খুব লজ্জাজনক বলে আমার মনে হয়। যে তারা উপরে বড় বড় কথা বলছে, তাদের একটাই এজেন্ডা যে কোনো মূল্যে মমতা ব্যানার্জিকে টেনে নামাতে হবে। তার জন্য বিজেপি আইলেও ক্ষতি নেই। স্যার, একদম শেষ বিষয় একটা, যে আপনি যে বললেন সাধারণ মানুষ মোদী সরকারের থেকে কি পেয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি বলুন, আপনি দীর্ঘ 20 বছর আরএসএস করেছেন, আপনি একজন গর্বিত হিন্দু বাঙালি। আপনি বলুন যে সাধারণ মানুষ কি পেল, এটা বড় কথা, নাকি বিজেপি যে বলছে হিন্দু ধর্মকে রক্ষা করে রেখেছে, হিন্দু ধর্মকে বাঁচিয়ে রেখেছে, হিন্দু মা বোনেদের বাঁচিয়ে, ইজ্জত বাঁচিয়ে রাখছে, এইটা বড় কথা? কোনটা বড় কথা? শোনো, এগুলো না, আপনার কাছে ধর্মটা আগে নয়? না, আমার কাছে ধর্মটা আগে না। আমার কাছে তো আমি একজন, তুমি তো বললে আমি তো স্বামী বিবেকানন্দের ভক্ত। এই কথা বলার জন্য আমাকে বিজেপি ছাড়া কংগ্রেস আসলে হিন্দু ধর্ম থাকবে? কেন থাকবে না? হিন্দু ধর্ম চিরকাল ছিল, ভবিষ্যতেও থাকবে। এরা তো হিন্দু ধর্মের সর্বনাশ করে দিয়ে চলে যাচ্ছে ভাই। এটা তো কোনো হিন্দু ধর্মই না, এটা হচ্ছে একটা হিংস্র, জঙ্গি, ঘৃণার ধর্ম। এটা কোনো ঠিক যেমন উগ্র ইসলামীরা, ওই রাজাকার, আলবদর আর ওই আল কায়েদা, এরা যেরকম রাজনীতি করেছে, উগ্র চরমপন্থী ইসলামী রাজনীতি করেছে, এরা ঠিক সেই একই। ওটা যেমন সাধারণ যারা মুসলমান বন্ধুবান্ধবরা আছে, তারা বলে যে আমরা খুব লজ্জা পাই ভাবলে যে এই রাজাকার, আলবদরের মতন দলরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, আর আল কায়েদা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে। এরা মুসলমানই নয়। ঠিক সেই রকম আমি বলছি, এই যে আরএসএস, বিজেপি, বজরং দলের, এবিভিপির যে হিন্দু ধর্ম, বিশ্ব হিন্দুর, এটা হিন্দু ধর্মই না, এটা হিন্দু ধর্মের চরম সর্বনাশ করে দিয়ে চলে যাচ্ছে ভাই। আমি এদের হিন্দু বলেই মনে করি না। এরা হিন্দু ধর্মকে কাজে লাগিয়ে দেশের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষমতা দখল করতে চাইছে, আর কিচ্ছু না। এটা হিন্দু ধর্মই না। আমার হিন্দু ধর্ম হচ্ছে রামকৃষ্ণ পরমহংসের হিন্দু ধর্ম, যেখানে তিনি বারবার বলছেন যত মত তত পথ। যে যার ধর্মমত ফলো করুক, অনুসরণ করুক, যার যার ধর্ম নিজের। কিন্তু আমরা ভারতীয় হিসেবে, বাঙালি হিসেবে আমরা সবাই এক। আমরা এই বাংলাতে এই নোংরা, হিংসা, ঘৃণার সাম্প্রদায়িক রাজনীতি আমরা সফল হতে দেব না। কিন্তু আপনি বলছেন যে বিজেপি বা আরএসএস, বজরং দল হিন্দুই না, হিন্দুদের ক্ষতি করছে। কিন্তু 70 বছর ধরে কংগ্রেস যে কাজ করতে পারেনি, সেই কাজ 500 বছর ধরে যেটা হয়নি, সেই স্বপ্ন পূরণ করলো বিজেপি। স্বপ্ন? রাম মন্দির তৈরি করে। রাম মন্দির করে কি লাভ হলো? রাম মন্দির করে তো ইউপিতেই বিজেপি হেরে গেছে। ইউপির লোকেরাই বিজেপিকে হারিয়ে দিয়েছে। আজকে 2024 জানুয়ারি মাসে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে ভোটে জেতার জন্য। অকৃতজ্ঞ না, ওরাই আসল বুঝেছে যে এদের শয়তানিটা কোথায়। অযোধ্যাতে বিজেপি হেরে গেছে, ইউপিতে বিজেপি 2024 লোকসভা নির্বাচনে গোহারান হেরেছে। এরা কি সবাই মূর্খ নাকি?
এরা ওদের বুজুর্গিটা হিপোক্রেসিটা ধরে ফেলেছে। না, কিন্তু বিজেপি হেরে গেলে হিন্দু হৃদয় সম্রাট যোগী আদিত্যনাথের মতো নেতাকে তো হারাতে হবে। যত তাড়াতাড়ি যায় তত ভালো, যত তাড়াতাড়ি বিদায় হয়, যোগীজি উনি যত তাড়াতাড়ি, বলছি তো যত তাড়াতাড়ি বিদায় হয় আমাদের দেশের পক্ষে তত ভালো। আর কি বলবো? এমন বলছে মোদিজির পরে নাকি যোগীজির প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই শুধু শুধু মাথাটা গরম করে দিও না। ভারতবর্ষটাকে লুট করে নিয়ে চলে যাচ্ছে ভাই, ভারতবর্ষটাকে লুট করে নিয়ে চলে যাচ্ছে, ভারতবর্ষটাকে ভেতর থেকে একেবারে কঙ্কাল করে দিয়ে চলে যাচ্ছে, জানো। মোদিজি তো আমি বলছিল, জীবনে না খাউঙ্গা না খানে দুঙ্গা, কি করে কম? আমি জীবনে কোনোদিনও, আমি তো 40 বছর আমেরিকায় আছি, হ্যাঁ, $1 90 টাকা, বুঝতে পেরেছো? আজকে কোনোদিনও স্বপ্ন ভাবলে লজ্জা করে। মোদি যখন ক্ষমতায় এসেছিল 2014 সালে, তখন $1 ছিল 55 টাকা, 56 টাকা, বুঝলে? আজকে 11 বছরের মধ্যে ভারতীয় মুদ্রার মান, এই যে আমরা বিভিন্ন এয়ারপোর্ট দিয়ে আসি না, আমরা তো অনেক এয়ারপোর্ট দিয়ে ভারতে আসি, অনেক জায়গাতে যাই, তারপরে বেড়াতেও গেছি, প্যারিস গেছি, বার্সেলোনা, লন্ডন, এখানে সেখানে হাজার জায়গায় গেছি, রোমে গেছি, কোনো এয়ারপোর্টে রুপির নাম থাকে না, জানো? কি লজ্জার বলো তো। হাজার দেশের মুদ্রার নাম থাকে, কারণ এক্সচেঞ্জ করা যায় তো এয়ারপোর্টে। ইন্ডিয়ান রুপির কোনো নামই নেই। ইন্ডিয়ান রুপি আন্তর্জাতিক বাজারে জাঙ্ক। দরকার নেই। আপকা পাস সব হে, মেরা পাস মোদিজি হে। মোদিজি, তাহলে মোদিজিকে ভাঙিয়ে খাও, মোদিজিকে ভাঙিয়ে খাও, দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, মোদিজিকে ভাঙিয়ে খাও। দেখেছেন RSS মোদিজি বিদেশে গেলে কেমন স্লোগান ওঠে, দেখেছেন? মোদি মোদি, কেউ জানে না, কেউ জানে না। গর্ব হয় না আপনার? না, কেউ চেনেই না মোদিকে। আরে এগুলো হচ্ছে মিডিয়ার বানানো ফানুস। মোদিকে ওই ইংল্যান্ড, আমেরিকা, এরকম কতগুলো জায়গাতে ওদের যে সমস্ত পেটোয়া লোকজন আছে, তারা ছাড়া মোদির নামই কেউ জানে না। আমি তোমায় বলছি, আমি তোমায় কি যে বলছেন, রাশিয়ার পুতিন যার বন্ধু, আমেরিকা ট্রাম্প যার বন্ধু। ট্রাম্প বন্ধু? এই তো বন্ধুর ব্যবহার দেখলে, হাতকড়া দিয়ে সমস্ত ইন্ডিয়ান গরিব শ্রমিকদেরকে চেন বেঁধে প্লেনে তুলে দিয়ে ইন্ডিয়ায় নামিয়ে দিয়ে চলে গেল। মোদির বন্ধু? শোনো, এইগুলো হচ্ছে আমাদের মিডিয়াতে দেখি, বড় বড় মিডিয়া। শোনো, কারণ মিডিয়াগুলো হচ্ছে সমস্ত মানে সোল্ড আউট মানে কি, যারা প্রচুর টাকা খেয়েছে ওদের কাছ থেকে। মিডিয়াকে কখনো তুমি বলেছো যে চ্যালেঞ্জ করতে, যে মোদি কেন 2014 থেকে আজ পর্যন্ত একটাও প্রেস কনফারেন্স করেনি, একটাও সাংবাদিক সম্মেলন করেনি একটা প্রধানমন্ত্রী 2014 থেকে 2025? অভিনেতা অক্ষয় কুমার কি মিডিয়া নাকি? একটা মিডিয়ার সঙ্গে মোদি প্রেস কনফারেন্স করেনি, কারণ সে লুকিয়ে থাকতে চায়, সে প্রেসকে, মিডিয়াকে ফেস করতে চায় না, বুঝতে পারলে? আর সে নিজেকে ভগবানের অংশ, নন বায়োলজিক্যাল বলছে, আমার মধ্যে ভগবানের অংশ আছে, মানে হাস্যকর। সে এদিকে স্বদেশি অর্থনীতির কথা বলছে, এদিকে ইটালিয়ান পেন, প্যারিসের স্যুট, লন্ডনের জুতো, হ্যাঁ, কানাডার সানগ্লাস পরে সে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, অনেক হলো। একবার জয় শ্রীরাম বলে হাত জোড় না, আমি জয় শ্রীরাম বলবো না, কারণ জয় শ্রীরাম আমি বলবো, একবার বলে মোদিজিকে একটা নমস্কার করুন। আমি বলবো জয় সিয়ারাম, আমার কোনো অসুবিধে নেই। জয় সিয়ারাম আমার বলতে কোনো অসুবিধা নেই, আমি তো হিন্দু। যে মুহূর্তে সীতার নামটা বাদ দিয়ে দেওয়া হলো এবং একটা রাজনৈতিক স্লোগানে পরিণত করা হলো, তখনই সেটা ওই হাইল হিটলারের মতো হয়ে গেল, বুঝতে পারছো? এটা হচ্ছে মানুষকে ভয় দেখানো, আতঙ্কগ্রস্ত করে তোলা। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্কই নেই ভাই, এই কথাটা মানুষকে বুঝতে হবে। জয় শ্রীরামটাকে একটা আতঙ্কের স্লোগানে পরিণত করা হয়েছে। জয় শ্রীরাম আর ভালোবাসার স্লোগান নয়। রামচন্দ্রকে নিয়ে বাংলা ভাষায় যত গান আছে, জানো, মানে কত গান আছে, সেই আমাদের কানাকেষ্ট থেকে মান্নাদের গান আছে, তুমি শুনে নিও, ইউটিউবে পাওয়া যায়। রামচন্দ্রকে নিয়ে বাঙালিরা অনেক গান লিখেছে, আমাদের কোনো অসুবিধা নেই তো। কিন্তু যেই জয় শ্রীরাম স্লোগানটা ওইভাবে তৈরি করা হলো, ওটা একটা আতঙ্কের স্লোগান হয়ে গেল, সেখানে আর ভালোবাসা নেই। এইখানে আমাদের প্রবলেম আছে। আমরা ভালোবাসার রাজনীতি, ভালোবাসার সমাজে আমরা বিশ্বাস করি, ওরা ঘৃণার সমাজে বিশ্বাস করে। এইটা হচ্ছে আসল তফাৎ।